ভৌতিক হোটেল, এখান থেকে কেউ ফেরে না। ঘন কালো মেঘে ঢাকা আকাশ, ঝোড়ো হাওয়ায় কেঁপে উঠছে পুরনো জীর্ণ হোটেল শান্তিনিবাস। শহরের শেষ প্রান্তে নির্জন পাহাড়ের কোলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই হোটেল। স্থানীয়দের মুখে মুখে ফেরে এর ভয়ঙ্কর সব গল্প। একসময় জমজমাট থাকলেও আজ এখানে পা রাখলে নাকি আর কেউ জীবিত ফেরে না। আমি অরিত্র, একজন তরুণ সাংবাদিক। শহরের পুরনো ইতিহাস আর রহস্যের প্রতি আমার অদম্য কৌতূহল। শান্তিনিবাসের গল্প শুনে আমি স্থির করলাম এর রহস্য উদ্ঘাটন করবই। রাতের অন্ধকারে প্রবল বৃষ্টির মধ্যে আমি পৌঁছালাম সেই পরিত্যক্ত হোটেলের সামনে। হোটেলের বিশাল লোহার গেটটা মরচে ধরে ঝুলে আছে। গেট ঠেলে ভেতরে ঢুকতেই একটা হিমশীতল বাতাস যেন আমার শরীরটাকে ঝাঁকুনি দিয়ে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে বিদ্যুতের চমকে হোটেলের ভেতরের ভাঙা আসবাবপত্র আর ধুলো জমা দেওয়ালগুলো চোখে পড়ছে। হোটেলের রিসেপশন কাউন্টারে একটা পুরনো রেজিস্টার খাতা পড়ে আছে। পাতাগুলো উল্টে দেখলাম শেষ এন্ট্রিটা বছর 5 আগে করা। নামটা ছিল রাহুল সেন। তারপর আর কেউ আসেনি। এই রেজিস্টার খাতাটা যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হোটেলের ভয়ঙ্কর অতীতের। হঠাৎ একটা মৃদু শব্দে চমকে উঠলাম। শব্দটা আসছে দোতলার দিক থেকে। টর্চের আলো হাতে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। সিঁড়ির প্রতিটি ধাপে মর্মর করে আওয়াজ হচ্ছে, যেন ভাঙা কাঠের টুকরোগুলো আমার পায়ের স্পর্শে আর্তনাদ করছে। দোতলায় পৌঁছে একটা লম্বা করিডোর দেখতে পেলাম। করিডোরের দুপাশে সারি সারি বন্ধ ঘর। প্রতিটি ঘরের দরজাগুলো যেন এক একটা রহস্যের প্রতীক। করিডোরের শেষে একটা ঘর খোলা, সেখান থেকে ক্ষীণ আলো আসছে। সাবধানে সেই ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের ভেতরে ঢুকে দেখলাম একটা পুরনো ড্রেসিং টেবিলের সামনে একটা আয়না রাখা। আয়নার কাঁচটা ধুলোয় ঢাকা, তবু তার মধ্যে একটা অস্পষ্ট প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। প্রতিচ্ছবিটা একটা মহিলার, পরনে সাদা শাড়ি, মুখটা আবছা অন্ধকারে ঢাকা। হঠাৎ আয়নার প্রতিচ্ছবিটা নড়ে উঠল। মহিলাটা যেন আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা এত ভয়ঙ্কর ছিল যে আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু করিডোরের শেষ মাথায় পৌঁছে থমকে দাঁড়ালাম। করিডোরের অন্য প্রান্তে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ ছায়া নয়, এটা শান্তিনিবাসের ভয়ঙ্কর আত্মা। আমি প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার পায়ের হাড়টা মট করে ভেঙে গেল। অসহ্য যন্ত্রণা সত্ত্বেও আমি হামাগুড়ি দিয়ে রিসেপশন কাউন্টারের দিকে এগোতে লাগলাম। হঠাৎ রিসেপশন কাউন্টারের পেছনে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম সেই মহিলাটা, যার প্রতিচ্ছবি আমি আয়নায় দেখেছিলাম, আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। মহিলাটা আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, এখান থেকে কেউ ফেরে না, অরিত্র। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। আমার সারা শরীর অবশ হয়ে আসছে, যেন মৃত্যুর শীতল স্পর্শ অনুভব করছি। হঠাৎ একটা তীব্র আলোয় ঘরটা ঝলমল করে উঠল। আমি দেখলাম হোটেলের গেটের বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। কয়েকজন পুলিশ অফিসার টর্চ হাতে ভেতরে ঢুকছে। পুলিশ অফিসাররা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল। পায়ের হাড় ভেঙেছে, কিন্তু শরীরের অন্যান্য আঘাত তেমন গুরুতর নয়। তবে মনের গভীরে যে আতঙ্ক বাসা বেঁধেছে তা সহজে দূর হওয়ার নয়। হাসপাতালে শুয়ে আমি শান্তিনিবাসের ইতিহাস জানতে পারলাম। একসময় এই হোটেলটা ছিল শহরের সবচেয়ে জনপ্রিয় স্থান, কিন্তু হোটেলের মালিক রমলা দেবী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তিনি হোটেলের অতিথিদের ওপর অত্যাচার করতেন, এমনকি কয়েকজনকে খুনও করেছিলেন। স্থানীয়দের বিশ্বাস রমলা দেবীর আত্মা এখনও শান্তিনিবাসে ঘুরে বেড়ায়। যারা সেখানে যায় তাদের উপর সে প্রতিশোধ নেয়। রাহুল সেন ছিলেন শেষ ব্যক্তি যিনি শান্তিনিবাসের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমি আবার শান্তিনিবাসের দিকে গেলাম, এবার সঙ্গে পুলিশ অফিসাররা। হোটেলের প্রতিটি ঘর তন্ন করে খোঁজা হল, কিন্তু কোনো অস্বাভাবিক জিনিস পাওয়া গেল না। শুধু রিসেপশন কাউন্টারের পেছনে একটা পুরনো ডায়েরি পাওয়া গেল। ডায়েরিটা রমলা দেবীর লেখা। তাতে তিনি তার মানসিক অবস্থার কথা লিখেছিলেন। তিনি জানতেন তার আত্মা শান্তিনিবাসে আটকে থাকবে, আর যারা সেখানে যাবে তাদের উপর সে প্রতিশোধ নেবে। ডায়েরিটা পড়ার পর আমার মনে হল শান্তিনিবাসের রহস্য হয়তো পুরোপুরি উন্মোচিত হয়নি। রমলা দেবীর আত্মা হয়তো এখনও সেখানে ঘুরে বেড়ায়। যারা তার শান্তি নষ্ট করে তাদের ওপর প্রতিশোধ নেয়। সেই রাতের পর থেকে আমি আর কখনো শান্তিনিবাসের দিকে যাইনি, কিন্তু সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি আজও আমার মনে জীবন্ত হয়ে আছে। আমি জানি শান্তিনিবাসের মতো আরও অনেক রহস্য লুকিয়ে আছে এই পৃথিবীতে, যা হয়তো কখনো উন্মোচিত হবে না।
অতিরিক্ত কিছু সংযোজন। গল্পের শুরুতে হোটেলের চারপাশের পরিবেশের বর্ণনা দেওয়া যেতে পারে, যেমন ঘন জঙ্গল, পুরনো কবরস্থান ইত্যাদি। হোটেলের ভেতরের প্রতিটি ঘরের বর্ণনা দেওয়া যেতে পারে, যেমন ভাঙা আসবাবপত্র, ধুলো জমা দেওয়াল, মাকড়সার জাল ইত্যাদি। রমলা দেবীর অতীতের কিছু ঘটনা গল্পের মধ্যে তুলে ধরা যেতে পারে, যেমন তার মানসিক অবস্থার অবনতি, হোটেলের অতিথিদের ওপর অত্যাচার ইত্যাদি। গল্পের শেষে একটা অপ্রত্যাশিত মোড় আনা যেতে পারে, যেমন অরিত্র আবার শান্তিনিবাসে ফিরে যায় এবং রমলা দেবীর আত্মার মুখোমুখি হয়। এই গল্পটি লেখার সময় আমি প্রতিটি চরিত্রের আবেগ, ভয়, উত্তেজনা এবং রহস্যের অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি গল্পটি পাঠকদের মনে ভয় এবং কৌতূহল জাগাতে সক্ষম হবে।